আমাদের যে আগের সরলরেখার সমীকরণগুলো ছিল 9, 10 এর পাশাপাশি হচ্ছে যে নতুন যেগুলো আসছে যে অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশ x/a + y/b = 1, এটা সামনে আমরা আবার পাবো। কিন্তু টপিক 7 এর এই যে ম্যাথ গুলো আছে এগুলো শুধু এই চ্যাপ্টারই আমাদের শেষ বলা যায়। যে এখানে যে কয়টা ম্যাথ আছে 49 থেকে শুরু করে 83, পাশাপাশি এখানে টপিক 8এও দুই একটা ম্যাথে কাজে লাগবে। এটা ছাড়া পরবর্তীতে আমরা এই টাইপের আসলে ম্যাথ আর পাবো না। তবে এখান থেকে তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন আসে, এই যে এখান থেকে 4 মার্কের একটা কোশ্চেন আসতে পারে, বেশ করে 51 নাম্বার যে ম্যাথ আছে সেটা। তো এখানে টপিকটা হচ্ছে যে মূল বিন্দু হতে বা মূল বিন্দু হতে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে পি একক। নাম্বার 1, এখানেও সেম কাজ, আমাদের সরলরেখার সমীকরণ বের করতে হবে। কি করতে হবে? সরলরেখার সমীকরণ বের করতে হবে। যে সরলরেখাটা মূল বিন্দু হতে পি একক দূরে আসছে। আচ্ছা, ভালো কথা। তার মানে এই ধরনের কনসেপ্ট যদি আগে ছিল যে কোন মূল বিন্দু হতে নির্দিষ্ট একটা দূরত্ব থাকবে এমন রেখার সমীকরণ ছিল আমাদের? ছিল না, সমীকরণ ছিল না। আমরা করে আসছি হচ্ছে যে ঢাল আর হচ্ছে ওয়াই ছেদক, তারপর হচ্ছে এক বিন্দুগামী মানে একটা নির্দিষ্ট বিন্দু এবং ঢাল, তারপর দুইটা নির্দিষ্ট বিন্দু, এবং হচ্ছে পরবর্তীতে লাস্টে যেটা আসছে সেটা কি, যে অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশ। তাহলে আমাদের এখন যে টপিকটা হবে সেই টপিকটা হচ্ছে কি, মূল বিন্দু হতে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি একক, এবং এই লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে আলফা কোণ উৎপন্ন করে। দেখো মানে ব্যাপারটা হচ্ছে আমারটা এরকম, যে সাপোজ হচ্ছে যে এরকম যদি একটা রেখা থাকে, এইরকম একটা যদি রেখা থাকে, এই এবি রেখার সমীকরণ বের করতে হবে। কি দেয়া থাকবে? এই মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য দেওয়া থাকবে পি, এবং এই যে অঙ্কিত লম্ব যেটা ওসি ধরতেছি, ওসি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সে কি আলফা কোণ উৎপন্ন করবে। পি এর মান, আলফার মান দেওয়া থাকবে, এবি রেখার সমীকরণ বের করতে হবে। বুঝতে পারছি টপিক? পি এর মান দেওয়া থাকবে, আলফার মান দেওয়া থাকবে। পিটা কি? পি হচ্ছে মূল বিন্দু থেকে ওই রেখার লম্ব দূরত্ব, আর আলফাটা হচ্ছে কি, এই যে লম্বটা আঁকলাম এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজে যে কোণ উৎপন্ন করবে সেটা। কথা ভালো করে খেয়াল করো, কারণ তোমাদের পরীক্ষায় ফিগার চেঞ্জ করে দিবে, ডায়াগ্রাম চেঞ্জ করে দিবে, সো এই কনসেপ্ট গুলো কাজে লাগবে। মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা অলওয়েজ পি অলওয়েজ পজিটিভ হবে, কারণ অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না। আর আলফাটা হচ্ছে হলো কি করতে হবে, যে লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নিতে হবে। আচ্ছা, এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে, পি দেওয়া থাকবে, আলফা দেওয়া থাকবে, এবি রেখার সমীকরণ বের করতে হবে। একটু আঁকো এবং লেখো।
শেষ লেখা? এই না বিহার দূরে আসতে লিখতেছো কেন? আচ্ছা দেখো, এখন আমরা যখন নতুন সমীকরণ বের করি, নতুন সমীকরণগুলো কিভাবে আসে? পুরাতন যেগুলো জানি তাদের মাধ্যমে আসে, তাই না? তো আমরা সরলরেখার সমীকরণ হচ্ছে হলো যে একটা সমীকরণ জানি যেটা রিসেন্টলি পড়ে আসছে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, যেখানে a হচ্ছে কি x অক্ষ থেকে খণ্ডিত অংশ আর b হচ্ছে কি y অক্ষ থেকে খণ্ডিত অংশ। এখন a আর b এর মান দেওয়া নাই, দেওয়া আছে কি p এর মান হচ্ছে আলফার মান। হোয়াট ইজ p? একজাক্টলি মূল বিন্দু হতে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আর আলফাটা কি? এই যে অঙ্কিত লম্ব সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণটি উৎপন্ন করছে সেটা। কথা বুঝতেছ? কথা বুঝো নাই? আচ্ছা, তাহলে এরপরে এখন দেখো, এখন হচ্ছে এ আর বি কে পি আর আলফাতে প্রকাশ করতে হবে।
কিভাবে করতে পারি? ত্রিভুজ যদি আমরা ওএসি ত্রিভুজটা নিই, দেখো ওএসি ত্রিভুজে আমরা কি লিখতে পারি? এখানে জানি হচ্ছে হলো কি, এটা আলফা, আলফা কোণ পি, আর হচ্ছে এটা এ, এই যে কোণটা সমকোণ, তাহলে এ হচ্ছে অতিভুজ, আলফার সাপেক্ষে পি কি ভূমি না লম্ব? ভূমি। তাহলে কোনটা আসবে বলো? ভূমি আর অতিভুজ কোনটা আসবে? কোন ত্রিকোণমিতি আসবে? কস। কস আলফা ইকুয়াল টু হচ্ছে ভূমি, ভূমি কত? পি, আর অতিভুজ হচ্ছে কি এ, তাহলে এর ভ্যালু হচ্ছে কি পি ডিভাইড বাই কি কস আলফা। ঠিক আছে, বুঝতেছি সবাই? আচ্ছা, এখন দেখো এই যে কোনটা আছে, এই কোনটা কত হবে? তাহলে এটা যদি আলফা হয়, এই কোনটা কত? এটা 90, তাহলে এই কোনটা কত হবে? এটা আলফাই হবে। ভেরি গুড। তাহলে এখন ত্রিভুজ হচ্ছে ওবিসি, এই ত্রিভুজে যদি আমরা আলফা সাপেক্ষে হিসাব করি, আমাদের হচ্ছে এই যে মান দেওয়া আছে হচ্ছে বি এর মান, বি কে প্রকাশ করতে হবে পি এবং আলফাতে, এই যে আলফা এখানে আছে। সো অতিভুজ কে বি, আর হচ্ছে পিটা এখানে কি আলফা সাপেক্ষে পি হচ্ছে কি লম্ব, তার মানে কোনটা আসবে? সাইন। সাইন ইকুয়াল টু হচ্ছে কি লম্ব কি বলো? পি, আর অতিভুজ হচ্ছে কি বি, তার মানে বি এর মান হচ্ছে কি পি ডিভাইডেড বাই কি সাইন আলফা। এখন আমরা এখানে মান বসাবো যে এক্স ডিভাইডেড বাই হচ্ছে এ, এ কত? পি ডিভাইডেড বাই হচ্ছে কি কজ আলফা, তারপরটা হচ্ছে কি ওয়াই ডিভাইডেড বাই এখানে কত আসবে? পি ডিভাইডেড বাই কত আসবে? আলফা ইকুয়াল টু হচ্ছে, দেখো ভাগ করে উপরে চলে আসবে কি এক্স কজ আলফা, নিচে আসবে পি, তারপরটা আসবে কি ডিভাইডেড বাই পি ইকুয়াল টু কি 1। উভয় পক্ষকে পি দ্বারা গুণ করলে কি হবে? এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কি পি। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, মানে এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। সমীকরণ মানে এক্স ওয়াই থাকবে, আলফার মান আর পি এর মান যদি আমরা বসাই তাহলে সমীকরণ চলে আসবে না? ঠিক আছে, দেখো শেষ লেখা। তো দেখো প্রথম ম্যাথটা করে ফেলো, সিটের একদম মান বসাই দিলে হয়ে যাবে। তোমরা সিরিয়াস হও, হ্যাঁ তোমাদের উপর কিন্তু পানিশমেন্ট আসবে, আস্তে আস্তে প্রেশার আসবে, এটা তোমাদের কারণেই। তোমাদের জন্য আমি একটা বুদ্ধি পাইছি বুঝছো, এই হাফ ইয়ারলির পরে সবাই যেটা করবে আরেকজন করে নিয়ে আসবা।
এবং ভালো স্টুডেন্ট নিয়ে আসবা, তাহলে সিরিয়াস হবে। তোমার সবগুলো একই রকম। হ্যাঁ, তো মনে করো যে আমি তো হচ্ছে বনের রাজা, ভালো পারি, এই জন্য হচ্ছে তোমার সিরিয়াস হচ্ছে না। ভালো ভালো স্টুডেন্ট নিয়ে আসবে, সবাই একজন করে নিয়ে আসবে। হ্যাঁ, এই বেছে মানে হাফ ইয়ারলি পরে আনা মানে কি, ওরা তো অলরেডি এটা পড়ে ফেলছে। তো নতুন বার যখন আসবে তখন আশা করে ধরতে পারবে। মজা করো না, মজা নাও। এটা তোমার যোগ্যতা প্রদর্শন করবা, তুমি ছলে বলে কৌশলে ওদের বুঝাই নিয়ে আসবা। বুঝাবা যে স্যার তো আমাদের অ্যাডমিশনের পড়াই দিচ্ছে, এখন কিন্তু অ্যাডমিশন থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তুমি 25 সালে কোশ্চেন দেখছো, অ্যাডমিশন থেকে প্রচুর কোশ্চেন আসছে সব বোর্ডে, এগুলো তো তুমি বাসায় পাবা না। আচ্ছা, 49 তো সবার হওয়ার কথা হয়েছে না? আচ্ছা, যদি আমাদের ওই 50 নাম্বার পড়ার আগে যদি আমাদের পরীক্ষায় কোনো ডায়াগ্রাম দেওয়া থাকে, হ্যাঁ, তোমাদেরকে মনে করো যে যে এরকম একটা ম্যাথ দিলে, মনে করো যে যেরকম দিয়ে এই অ্যাঙ্গেলটা দিলে হচ্ছে না এটা 90 ডিগ্রি, দিয়ে এই অ্যাঙ্গেলটা দিলে হচ্ছে 60 ডিগ্রি, এটার মান দিলে হচ্ছে 7 একক দিল। তারপরে বললো যে এই পি কিউ রেখা সমীকরণ বের করার জন্য পারবা? পি কিউ রেখা সমীকরণ বের করতে পারবা? বলো কত হবে? এক্স কজ আলফা প্লাস হচ্ছে কি ওয়াই সাইন আলফা ইকালটা হচ্ছে পি এক্স কজ আলফা, আলফা ইকাল টু কত? একজন বলছে, বাকিরা বুঝো নাই। আমি এই কথাটাই কিন্তু প্রথম থেকে বারবার বলতেছিলাম যে তোমাকে বেসিক ক্লিয়ার রাখতে হবে। এই যে লম্বের দৈর্ঘ্য সমস্যা না, এটা সবসময় পজিটিভ হবে। আর এই অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে। তার মানে আলফার মান কত? 240। তোমার এখান থেকে এমসিকিউ বা সিকিউ কোশ্চেন কিন্তু সম্ভাবনা বেশি। সো এক্স কস কত হবে? 240 ডিগ্রি, আর হচ্ছে ওয়াই সাইন কত হবে? 240 ডিগ্রি ইকাল টু পি হচ্ছে কত? 7। এই মানগুলা ছোট করা লাগবে? কেন করা লাগবে না? যেহেতু ত্রিকোণমিতির পার্টনার সরল লেখা, এটা তুমি সরাসরি মান বসাতে পারবা। cos 240 কত? -হাফ, আর হচ্ছে ওটা কি মাইনাস মনে হয় √3/2, তাই না? ইকুয়াল টু হচ্ছে 7। সো মাইনাস দিয়ে গুণ 2 দিয়ে গুণ করলে এক্স প্লাস হচ্ছে কি √3y ইকুয়াল টু হচ্ছে কি -14, বা এক্স প্লাস হচ্ছে √3y প্লাস 14 ইকুয়াল টু 0। সবাই কি বুঝতে পারতেছি? এই তুমি আগের টপিক গুলো করছো তাসনিম, তার কথা মানের দিক দিয়ে সমান এবং যোগ বোধক, মানে কি প্রথম চতুর্ভাগে থাকবে আর কি সমানের যোগ বোধক, মানে কি এই যে এ আর বি সমান। মনে পড়ছে? বাসায় প্র্যাকটিস করা নাই? এই তো। না, তোমরা কেন করো না, এটা আসলে তোমার এটা একটা একটা রোগ। মানে বাসায় তোমাকে খুব লম্বা সময় পড়তে হবে তা না, তুমি যে টপিকটা পড়ছো ওরা যদি 10 মিনিটও বসো, যে আমি একটা পড়ছি এটা রিভিশন দিই, রিভিশন দিলাম, দুই একটা ম্যাথ করলাম, তোমার হচ্ছে 10 থেকে 20 মিনিট লাগবে। তো এটা এটা অ্যাটলিস্ট করা উচিত।
কম্পিটিশন অনেক বেশি। তোমরা স্টুডেন্ট খুব খারাপ বলা যাবে না, কিন্তু তোমাদের মতো হচ্ছে কি হাজার হাজার স্টুডেন্ট আছে, কিন্তু হাজার হাজার তো কি নাই, সিট নাই। আমার এক স্টুডেন্ট এসএসসি ইন্টার একটা তো A+ পায় নাই, তার দুঃখ বেদনা ভারাক্রান্ত কি বিশাল হিস্টোরিক আর কি তার দুঃখের গল্প। পরে পাবলিকেও চান্স পায় নাই, সংক্ষেপে আর কি। পরে সে ব্র্যাকে ভর্তি হয়েছে, ব্র্যাকে 101তম হয়েছে, সিএসসি পাইছে, ওখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে বললো, স্যার আমার সব দুঃখ জলাঞ্জলি হয়ে গেছে আর চলে গেছে। কেন? তো বললাম যে আমার সাথে যারা আছে সবাই ডাবল গোল্ডেন পাওয়া, কথা বুঝতেছো? এসএসসি ইন্টার ক্যাডেট থেকে আসা গোল্ডেন পাওয়া সব স্টুডেন্ট, আমি শুধু গোল্ডেন মানে A+ ছাড়া। তা আমার দুঃখ কোথায়? তারপরে কি বুঝতেছো? তোমার তো A+ তো অনেকেই পাচ্ছে, কিন্তু তোমার তো সিট তো আর অতটা নাই। তো ওই বাকি A+ গুলো কোথায় যাবে? তোমার এখন তো বর্তমানে পাবলিকে চান্স পাওয়া তোমার টাফ। পাবলিকে চান্স পেতে হলে ওখানে পরীক্ষা দিতে হবে, ওখানে কম্পিটিশন আছে। বুঝতেছো কথা? শুধু বাপের টাকা থাকলেও তো ইয়ে করা যাবে না। এখন বর্তমানে যে কোশ্চেন হচ্ছে, ওখানে তো মানে পারতে হবে। যে তোমাদের বলছি কিনা সেকেন্ড ইয়ারের বেসের আমি হচ্ছে ওদের থেকে 9 ইয়ে করাইছি আর কি, গতিবিদ্যা মানে সেকেন্ড পেপারের 9.2 করাইছি। করাইছি কি মানে হচ্ছে যে মানে পড়া শেষ, জাস্ট হচ্ছে হলো শেষে ঢাকা বোর্ড 25 সালের ম্যাথ দিয়ে দিছি। একটা ছিল 4 মার্কের আর একটা ফুল সেট 10 মার্কের, বলছে তোমরা করো। ঠিক আছে, একটা স্টুডেন্ট পারে নাই, একটা স্টুডেন্ট। ওখানে মনে করা পরীক্ষায় 30-এ 30 পায় এরকম স্টুডেন্ট আছে, নর্ডেম স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্ট পারে না। পরে বলছে বাসা থেকে করে নিয়ে আসো, তাও একজনও পারে নাই। বাসা থেকে করে নিয়ে আসতে বলছি। ঢাকা বোর্ড 25 সালের প্রশ্ন, বুঝতেছো? হ্যাঁ, ভয় পাওয়া উচিত, তোমাদের ভয় পাওয়া উচিত। এক চ্যাপ্টার থেকে 14 মার্ক আসছে, যেখানে নর্মালি হচ্ছে ফুল চ্যাপ্টার থেকে 10 মার্ক আসে। ওই কনেক থেকে আসার পর দুইটা কনেক থেকে একটা দিয়ে এখানে একদম গতিবিদ্যা স্থিতিবিদ্যা অনেকে বাদ দেয়, স্কিপ করে, একদম পুরো বাসটা দিচ্ছে আর কি। এবং বেশিরভাগ বোর্ডগুলোতে 25 সালের কোশ্চেন আমি তো রিসেন্টলি দেখলাম, বেশিরভাগ বোর্ডগুলোতেই কিন্তু কি এরকম কাজগুলো করছে। তো এখন আগে যেমন হতো যে মোটামুটি সাজেশন দিয়ে কমন কিছু করে মোটামুটি একটা রেজাল্ট নিয়ে তারপরে প্রাইভেটের টাকা দিয়ে ভর্তি হয়ে যাব, এখন তো আগে তো পাস করতে হবে, তাই না? মানে ভালো করে উঠে দিয়ে ওঠে করতে হবে, এই জন্য ভালো করে শেখো, সিরিয়াস হো। খুব সিরিয়াস হওয়ার দরকার নাই, যতটুকু সিরিয়াস হওয়া দরকার ততটুকু সিরিয়াস হো। কষ্ট পাইছে আমার কথা? দেখো আমাদের এই যে পরীক্ষার জন্য এই 51 নাম্বারটা ইম্পর্টেন্ট। 51 নাম্বার এটা পরীক্ষা আসে, দেখো পরীক্ষা অনেক আসে এরকম কোশ্চেন। 51, 52, 53 একই ম্যাথ। আচ্ছা, 50 নাম্বারটাকে করার দরকার আছে। 50 নাম্বার দেখো ডায়াগ্রাম থেকে যেরকম করে দিবা, এটা একাধিক নিয়মে করা যায়। তার মধ্যে হচ্ছে হলো তুমি এই প্রসেসও করতে পারো। এটা হচ্ছে AB, আর এইখানে হচ্ছে হলো কি A আর B কি দুইটাই কি ইকুয়াল, OA ইকুয়াল টু হচ্ছে OB। দেখো অন্যভাবে করা যেতে পারে। এখানে হচ্ছে হলো যে আর কি দেওয়া আছে, মূল বিন্দুর দূরত্ব এইটা দেওয়া আছে, এটা হচ্ছে হলো কি 4 একক দেওয়া আছে, তার মানে P দেওয়া আছে, আলফা বের করতে হবে। আলফা কিভাবে বের করবো দেখো, এই অ্যাঙ্গেলটা লাগবে তাই না? এই অ্যাঙ্গেলের আদি ওরা কি করছে, ওরা দিয়েছে OA আর OB কি সমান। তো ত্রিভুজ হচ্ছে হলো OAB, এখানে হচ্ছে হলো যে OA সমান সমান কি OB না? দুইটা বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলো কি সমান হবে। তো এর মধ্যে এটা তো 90, এই কোণটা কি 90, তার মানে OA যেটা আছে এর বিপরীত কোণ কে OBA কোণ, আর OB এর বিপরীত কোণ হচ্ছে কি OAB কোণ। দুইটাই সমান হবে এবং দুইটাই কি হবে 45 ডিগ্রি। এবার ত্রিভুজ হচ্ছে OCA, এই ত্রিভুজের মধ্যে OAC বা OCA এই ত্রিভুজের মধ্যে দেখো OCA কোণ হচ্ছে কত 90 ডিগ্রি। তারপরে হচ্ছে OAB কোণ যেটা ছিল OAC কোণ, OAC কোণ কত OAC হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বাকি যেটা আছে সেটা কি আমাদের তো লাগবে হচ্ছে AOC, তাই না? তাহলে AOC কোণ কত হবে 45 ডিগ্রি হবে। তার মানে আমরা আলফা পেয়ে গেলাম। আলফা কত 45, আলফা জানি, পি এর মান দেওয়া আছে, সমীকরণ বের করা যাবে না? জানি।
শেষ লেখা। দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যা অক্ষ দুইটির সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং হচ্ছে মূল বিন্দু থেকে উত্তর রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইখানে হচ্ছে যে আগেটাতে পি দেওয়া ছিল, আলফা দেওয়া ছিল না। এবার দেখো, এবারে কি দেওয়া আছে, মূল বিন্দু থেকে উত্তর রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে আলফা দেওয়া আছে কিন্তু কি দেওয়া নাই, পি দেওয়া নাই। পি না দিয়ে কি দিছে, ক্ষেত্রফল দিয়ে দিছে। কি দিছে, ক্ষেত্রফল দিয়ে দিছে। তাহলে দেখো, পরীক্ষায় যে ম্যাথ আসে তার মধ্যে এই যে এরকম টাইপের ম্যাথ আসে। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এই আপকামিং এক্সামের জন্য। এই যে আলফা দেওয়া হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে, যেহেতু আচ্ছা ও এ বি ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা আমাদের যে সমীকরণ, সেই সমীকরণটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে কি পি, কারণ আলফা দেওয়া আছে এখানে। কজ আলফার মান কত, 45 ডিগ্রি, ওয়াই ইন্টু সাইন হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পি। তাহলে বাকি আছে কি, পি এর মান। পি এর মানটা বের করতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেওয়া থাকলে কি করতে হয় বলো, এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি কিভাবে বের করব, এই ক্ষেত্রফল দেওয়া আছে, ভেরি গুড, 8 বর্গ একক, হাফ ইন্টু হচ্ছে ও ইন্টু ও বি। তো ও এ আর ও বি, এই জন্য ওই ফরম্যাটে আমরা নিব 1/√2 প্লাস হচ্ছে ওয়াই ইন্টু 1/√2 ইকুয়াল টু পি। দেখো, এখান থেকে লিখতে পারি এক্স ডিভাইড বাই √2 পি প্লাস হচ্ছে ওয়াই ডিভাইড বাই কি √2 পি ইকুয়াল টু 1 লেখা যায় না। তার মানে দেখো, এটার জন্য ফিগার রাখতে হবে, যে ফিগারের মধ্যে নাম্বার আছে। এখান থেকে লিখবো ও এ হচ্ছে কি √2 পি আর ও বি ও কি √2 পি। আর ক্ষেত্রফল হচ্ছে কি প্রশ্ন মতে, এই যে প্রশ্নে হচ্ছে কি হাফ ইন্টু ও এ ইন্টু ও বি ইকুয়াল টু কত, 8 দেওয়া আছে। হাফ ইন্টু ও এ কত, √2 পি, ও বি কত, ইকুয়াল টু হচ্ছে 8। √2 গুণ করে কত আসে, 2 কাটা, তাহলে পি স্কয়ার ইকুয়াল টু কত, 8। পি এর ভ্যালু কত হবে, প্লাস মাইনাস কত হবে, এই কি বলো, একজন 4 বলছে, বাকিরাও যে ঠিক আছে 4। হ্যাঁ, 2 প্লাস মাইনাস হবে না, হুম, বাকিরা বলো না কেন, বুঝছি না। পি তো এখানে পি লম্ব দূরত্ব, পি মাইনাস হয় না। তাহলে আমরা সমীকরণ হচ্ছে কোথায় বসাবো, একটা কাজ করতে পারো, এটাতে বসাতে পারো, এটাকে বললো যে 1 নাম্বার, যে 1 নাম্বারে যদি মান বসাই এখন, তাহলে পি এর মান বসালে কত আসবে, এক্স ডিভাইডেড বাই কি √2 ইন্টু কি 2√2 প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু কি তাও কি 2√2 ইকুয়াল টু কি বলো 1। x ডিভাইডেড বাই কত 4, y ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কি 1, x প্লাস y ইকুয়াল টু 4 और x প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে आंसर। এটা লেখার পরে যেহেতু এটা ইম্পর্টেন্ট, শেষের যে ম্যাথটা আছে 53, এটা পড়ো। তো আমি এখানে তোমাদের কিছু জিনিস অ্যাড করতে পারি নাই,
23 আর 25-এর কোশ্চেন অ্যাড করা হয়নি, তো ওখানে কিন্তু এরকম টাইপের কোশ্চেন কি আরো আসছে পরীক্ষায়, এই জন্য বলতে চাই এটা ইম্পর্টেন্ট। এই যে আমরা উভয়কে পি দ্বারা ভাগ করলাম, পিটা ভাগ করে নিয়ে আসছি, কারণ আমরা এর আগে ক্লাসগুলোতে করেছি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই ফর্মেটে যদি আমরা আনতে পারি তাহলে এক্স এর নিচে যা থাকবে সেটা কি এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ, আর ওয়াই এর নিচে যা থাকবে সেটা কি ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ। খণ্ডিত অংশ কেন বের করলাম? কারণ ক্ষেত্রফল দেওয়া আছে, কি দেওয়া আছে? ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু কি এ ইন্টু বি। এই তোমাদের করতে দিয়েছি, একটা করতে চাও?
এই এত হাসতেছো কেন? লেখা শেষ না করা শেষ? সবার সবার শেষ হলে ডাক দিবা। এই বাকিদের হয়েছে? বলছি না সবার হলে ডাক দিবা। আনসার পাশে লেখা আছে নিচে। দেখো এরপর টপিক 8। আমরা যদি লিখি হচ্ছে 2x মাইনাস 5y প্লাস 7 ইকুয়াল টু মনে করো 0 দিলাম, এই যে এরকম। তারপর এখানে দিলাম 6x মাইনাস হচ্ছে যে 15y প্লাস হচ্ছে 24 ইকুয়াল টু 0। দেখো এই দুইটা স্ট্রেট লাইন, এই দুইটার মধ্যে কোনো রিলেশন আছে? দুইটা সরলরেখা সমীকরণের মধ্যে একই, ভেরি গুড, একই সরলরেখা। একই সরলরেখা, একই সরলরেখা, কারণ এটাকে 3 দিয়ে গুণ করলে এটা হবে আর এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা হবে। তার মানে এই দুইটা হচ্ছে কি একই সরলরেখা। এখন একই সরলরেখা হওয়ার শর্ত কি? হ্যাঁ, মানে ওটা এরকম, যখন মনে করো a1x প্লাস হচ্ছে b1y প্লাস c1 ইকুয়াল টু 0,
তারপরে হচ্ছে a2x প্লাস হচ্ছে b2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে কি 0। এখন বললো যে এরা হচ্ছে কি, এটা হচ্ছে একই সরলরেখা। তাহলে হবে কি যে x এর সহগগুলোর যে অনুপাত হবে y এর সহগগুলোর অনুপাতও কি তাই হবে, এবং ধ্রুবকগুলোর অনুপাতও কি তাই হবে। দেখো এই যে 2/6 করলে কত আসে 1/3, -5 ডিভাইড বাই -15 হলে কি, তারপর এটা হচ্ছে 8/24 করলে কি 1/3। যদি প্রথম দুইটা সমান হয় পরের দুইটা সমান না হয় তাহলে কি হবে বলো দেখি। তখন হচ্ছে এরা সমান্তরাল লেখা হবে। কি হবে? সমান্তরাল লেখা হবে। তোমাদেরকে বলছিলাম যে একটা সরলরেখা যখন এরকম দেয়া থাকবে ax প্লাস by প্লাস ইকুয়াল টু 0, এর ঢাল হচ্ছে কত বলো? মাইনাস হচ্ছে a বাই b, x এর সহগ ডিভাইড বাই, দেখাইছি না? কারণ এটাকে যদি আমরা এভাবে লিখি by ইকুয়াল টু হচ্ছে মাইনাস ax, তারপরে হচ্ছে হলো কি বলো মাইনাস কি c, তাহলে b দিয়ে ভাগ করলে কত হবে মাইনাস a বাই b মাইনাস হচ্ছে c বাই b। এখন এইখানে হচ্ছে যে রেখাগুলো যেগুলো আছে সেই রেখাগুলোর ক্ষেত্রে হচ্ছে প্রথম যে রেখাটা আছে দেখো a1x প্লাস হচ্ছে b1y প্লাস c1 ইকুয়াল টু 0, b1y ইকুয়াল টু হচ্ছে মাইনাস a1x মাইনাস হচ্ছে কি c1, সো y এর ভ্যালু হচ্ছে কি মাইনাস a1 ডিভাইড বাই b1 ইনটু x মাইনাস কি c1 ডিভাইড বাই b1। দ্বিতীয় যে রেখাটা আছে তার জন্য যদি আমরা একইভাবে বের করি b2y ইকুয়াল টু হচ্ছে মাইনাস a2x মাইনাস কি c2, তাহলে y ইকুয়াল টু কত হবে মাইনাস a2 ডিভাইড বাই b2 মাইনাস x মাইনাস হচ্ছে কি c2 ডিভাইড বাই হচ্ছে কি b2। এখন দুইটা রেখা যখন হচ্ছে একই রেখা হবে তখন হচ্ছে কি দুইটা হচ্ছে হলো যে সমীকরণ যখন একই রেখা হবে তখন এদের ঢাল যেমন সমান হবে, পাশাপাশি হচ্ছে কি একটা রেখা দিলাম আর একটা রেখা ধরে একদম এটা ঘাড়ের উপর দিলাম, তখন দুইটা ঢালও সমান হবে, পাশাপাশি কি y ছেদক কি হবে সমান হবে। এই জন্য ঢাল যখন সমান হয় দেখো ঢাল প্রথমটা ঢাল কত, এই রেখার ঢাল কত a1 মাইনাস a1 বাই v1, সেকেন্ডটা কত মাইনাস a2 বাই v। তো ঢাল যখন সমান হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস a1 বাই কি v1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস a2 ডিভাইড বাই কি v2, মাইনাস মাইনাস বাদ গেলে a1 বাই a2 ইকুয়াল টু হচ্ছে b1 বাই কি v2 লেখা যায়। আর যদি একই রেখা হয় তাহলে কি y ছেদক গুলো কি সেম, y ছেদক হচ্ছে যে মাইনাস c বাই v, তাহলে প্রথমটার ছেদক কত বলো, প্রথমটা ছেদক হচ্ছে মাইনাস c1 বাই কি b1, দ্বিতীয়টা ছেদক কি মাইনাস c2 ডিভাইড বাই হচ্ছে b2, তাহলে এদেরকে একসাথে করলে c1 বাই c2 ইকুয়াল টু হচ্ছে b1 বাই b2। এই জন্য যখন একই সরলরেখা হবে a1 বাই a2 b1 বাই b2 সমান হওয়ার পাশাপাশি কি c1 বাই c2 সমান আসবে। প্রথম দুইটা থেকে যে আছে একই সরলরেখা ঢাল সমান a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, পরটা কি আসছে b1 বাই b2 কি c1 বাই c2, দুইটা কম্বাইন করে আমরা এটা লিখতে পারি যে a1 বাই a2 b1 বাই b2 আর হচ্ছে c1 বাই c2। কিন্তু যদি এরা যদি একই রেখা না হয়ে সমান্তরাল লেখা হয়, সমান্তরাল হওয়া মানে কি দেখো দুটো ঢাল সমান হবে, কেন কারণ তারা x অক্ষে ধনাত্মক দিকের সাথে একই কোণ উৎপন্ন করবে, এই দুটো অনুরূপ কোণ তাই না, সমান কোণ উৎপন্ন করবে, সেই ক্ষেত্রে ঢাল সমান হবে, বাট y ছেদক যেগুলো আছে এগুলো কি সমান হবে না। তো ওদের ক্ষেত্রে যেটা হবে যে ঢালগুলা যখন সমান ধরবো তখন আমাদের এটা আসবে a1 বাই a2 ইকুয়াল টু কি আসবে b1 বাই কি আসবে b2 আসবে। কিন্তু y ছেদক যেগুলো আছে এগুলো সমান না, সো প্রথমটার y ছেদক কত বলো মাইনাস c1 বাই b1 আর পরটা কি মাইনাস কি c2 বাই b2, সমান্তরাল যখন হবে তখন এই দুইটা সমান হবে না, মাইনাস বাদ যাওয়ার পরে কি আসছে c1 বাই c2 নট ইকুয়াল টু কি b1 বাই b2। পুরো বিষয়টা ক্লিয়ার? তাহলে যখন সমান্তরাল হবে তখন ঢাল সমান হওয়ার কারণে x এর সহগের অনুপাত আর হচ্ছে কি y এর সহগের অনুপাত সমান হবে, ধ্রুবকগুলোর অনুপাত সমান হবে না। আর যদি একই রেখা হয় একদম কপি পেস্ট সেম রেখা, সেটাকে গুণ করে অথবা ভাগ করে কি করা হয়েছে চেহারা শুরুতে একটু পরিবর্তন করা হয়েছে, তখন যেটা হবে x এর সহগগুলোর অনুপাত y এর সহগগুলোর অনুপাত এবং কি ধ্রুবকগুলোর অনুপাতও কি হবে সমান হবে। লেখ এখান থেকে হচ্ছে যে মানে যেহেতু বিক্ষিপ্ত ভাবে লিখছি এখানে কিছু এখানে কিছু, তো তোমরা তোমাদের হচ্ছে এআই ইউজ করো, তোমাদের এআই ইউজ করে কোনটার পরে কোনটা আসবে সেটা লেখো, বা তুমি নিজের মতো করে সুন্দর করে লেখো, সবসময় তো আর একরকম হবে না।
শেষ লেখা। দেখো আমরা দুইটা টপিক একসাথে কভার করলাম, বাট আমাদের এই টপিকে লাগবে হচ্ছে কি একই সরলরেখা। তোমাদের তো 3.5 পর্যন্তই আছে, তাই না? তারপরে আমরা সিলেবাসে 6 পর্যন্ত আছে, আমরা কন্টিনিউ করবো, অসুবিধা নাই। তোমরা হচ্ছে হলো কলেজকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। পাস হবে না ইনশাল্লাহ, অবশ্যই। দেখো তোমাদের এই 54 এই টাইপের ম্যাথ তোমাদের এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই বেশি। সিকিউতে 2 মার্কে আসবে, আসলে কনস্ট্যান্ট যেগুলো আছে কনস্ট্যান্ট গুলোকে নট নেসেসারি যে তোমাকে লেফটেই রাখতে হবে, মানে দুইটাকে এক পাশে রাখবো, ধ্রুবক গুলাকে আমরা কি রাখবো এক পাশে রাখবো। তো এটাকে বাম পাশে নিয়ে আসলাম,
আর পরে যেটা আছে 2ax মাইনাস হচ্ছে 3by প্লাস কি 6 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে দুইটাকে একই সরলরেখা নির্দেশ করে বলা আছে a এবং b এর মান নির্ণয় করো। 1 ও 2 একই সরলরেখা নির্দেশ করে। উদাহরণ কি লিখতে পারি? x তো আসবে না, মানে সবগুলা 3/2a ইকুয়াল টু হচ্ছে 7 বাই মাইনাস 3b ইকুয়াল টু হচ্ছে মাইনাস 21/6। এখন মান বের করার সময় আমরা যে কাজটা করব যে a এবং b এটাকে প্রত্যেকটাকে ধ্রুবকের পার্টটা নিব, তাহলে মান আসবে। এই দুটো নিয়ে তো আমাদের সরাসরি মান আসবে না, একটা সম্পর্ক আসবে, তাই না? এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারি বলো? এই যে 42a ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস 18। সো এর ভ্যালু হচ্ছে মাইনাস 18 বাই কি 42। বাকিটা ক্যালকুলেশন করে যা আসে 6 দিয়ে ডিভাইড হবে, এটা উপরে 3 হবে আর নিচে কত হবে 7 হবে। বি এর মান বের করতে পারবে না? হ্যাঁ, করো।